আসসালামু আলাইকুম। ডিপ্লোমা সিভিল কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অটোক্যাটের দ্বিতীয় ক্লাসটিতে হাজির হয়েছি। অটোক্যাটের প্রথম ক্লাসটিতে আমরা অটোক্যাট সম্পর্কে জেনেছি, অটোক্যাটের সাথে পরিচিত হয়েছি। যারা এখনও প্রথম ক্লাসটি দেখোনি তাদেরকে প্রথম ক্লাসটি দেখে আসার অনুরোধ করা হলো। সবগুলো ক্লাস একটি প্লেলিস্ট আকারে থাকবে। তোমরা প্লেলিস্ট থেকে সবগুলো ক্লাস সিরিয়াল অনুযায়ী দেখতে পারবে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা প্রথমে অটোক্যাড সফটওয়্যারটিতে প্রবেশ করব। এখান থেকে আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। নতুন একটি ড্রয়িং নিলাম। আচ্ছা, পূর্বের ক্লাসটিতে আমরা কুইক অ্যাক্সেস টুলবার, রিবন, তারপরে বিভিন্ন প্যানেল, ট্যাব এগুলো সম্পর্কে জেনেছি। আজকে আরও কিছু জিনিস জানবো যেগুলো আমাদের অনেক সময় কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা একটি কমান্ড অ্যাক্টিভ কিভাবে করব এবং একটি কমান্ড থেকে বের হয়ে কিভাবে যাব সেটা আমরা দেখব। তাহলে যখন আমরা আমরা জানি একটি কমান্ড যদি চালু করতে যাই তাহলে আমরা সেই কমান্ডটিতে বা সেই টুলসটিতে ক্লিক করে অথবা কমান্ড কিবোর্ডের মাধ্যমে কমান্ড টাইপ করে আমরা কমান্ড অ্যাক্টিভ করতে পারি বা কোনো একটি টুলস অ্যাক্টিভ করতে পারি। যেমন আমরা লাইন যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে এখান থেকে লাইনে ক্লিক করে লাইন কমান্ডটি অ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে। অথবা আমরা এল লিখে এন্টার প্রেস করব, দিয়ে আমরা এখানে লাইন ড্র করতে পারবো। এখন মনে করো আমি একটি চতুর্ভুজ অঙ্কন করব। এই যে একটা চতুর্ভুজ আমি অঙ্কন করলাম, করার পর আমার অঙ্কন করা শেষ। এখন যদি আমি ক্লোজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে ইএসসি অথবা স্পেস অথবা এন্টার, এই তিনটি ভিতর যে কোনো একটা প্রেস করব। যেহেতু আমাদের হাতের কাছে স্পেস বাটনটা সবসময় থাকে, এজন্য আমরা স্পেস দিয়েই কাজ করব, ঠিক আছে। স্পেস দিলাম। এখন আমরা দেখতে পারবো যে আমাদের যে ডিসপ্লের নিচের অংশে আমরা কিবোর্ডে যে গুলো প্রেস করছি সেগুলো শো করবে, ঠিক আছে। এখন আমরা বুঝলাম, একটু মনে করেন আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে যদি আমি সার্কেল ড্র করি তাহলে আমরা সার্কেলটি ড্র করতে পারছি। একটি পলিলাইন নিয়ে যদি লাইন ড্র করি, নিয়ে এখন আমি আর ড্র করতে চাচ্ছি না, ক্লোজ করতে চাচ্ছি, তাহলে কি করব? স্পেস বার ক্লিক করব। আবার যদি পূর্বের সেই কমান্ডটা যদি আবার অ্যাক্টিভ করতে চাই তাহলে আরেকবার স্পেস বার প্রেস করলে আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছি পূর্বের যে কমান্ডটা সেটা আবার চালু হয়ে গেছে, ঠিক আছে। যেমন আমি যদি এখন সার্কেল নিই, সার্কেল ড্র করে যে কমান্ড কিন্তু চলে গেছে। এখন যদি আবার স্পেস বার প্রেস করি তাহলে আমাদের আবার এই সার্কেল কমান্ড চলে আসলো। আশা করি আমরা সিলেক্ট করা বুঝেছি এবং কমান্ড থেকে বের হওয়া বুঝেছি। একটি কমান্ড অ্যাক্টিভ করা এবং কমান্ড থেকে বের হওয়া বা কমান্ডটি সমাপ্ত করা বুঝতে পেরেছি। কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আমরা দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবারের ডান পাশের যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোতে যদি ক্লিক করি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে যেগুলো অপশন আমাদের প্রয়োজন সেগুলো আমরা টিক মার্ক করে দেব, তাহলে সেই অপশনগুলো এই যে এখানে শো করবে। যদি আনচেক করে দিই তাহলে আমাদের এখান থেকে চলে যাবে। এখন এই জায়গা থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা যদি নিচের দিকে একটু তাকাই, নিচে শো মেনু বার, ঠিক আছে। শো মেনু বারে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে মেনু বার চলে আসছে। এখন আমরা যদি রিবনটা যদি ক্লোজ করে দিই, আমরা রিবন ক্লোজ করব কিভাবে? রিবন লিখবো RIBBON, তারপরে CLOSE, ক্লোজ। রিবন ক্লোজ লিখে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের রিবনটি ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এখন রয়েছে হচ্ছে মেনু বার। মেনু বারে যেমন ড্র আছে, ড্র টুলবারের ভিতরে ড্র রিলেটেড যতগুলো টুলবার রয়েছে সবগুলো টুলবার এখানে পাবো। মডিফাই রিলেটেড যতগুলো টুলবার রয়েছে সব এখানে পাবো। ডাইমেনশন রিলেটেড যতগুলো টুলবার রয়েছে সব এখানে আছে, ঠিক আছে। আমরা যারা পুরাতন ভার্সন ইউজ করব, বিশেষ করে 2007,
সেই ভার্সনে আমরা কোনো রিবন থাকবে না, সেটা আমাদের এইভাবে মেনু বারগুলো থাকবে, ঠিক আছে। অথবা টুলবার গুলো, যে ড্র টুলবার, মডিফাই টুলবার, এগুলো আমরা ডানে বামে উপরে নিচে আমাদের ইচ্ছা মতো আমরা সেট করে নিতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা শিখলাম যে রিবন কিভাবে আনতে হয়, মেনুবার কিভাবে আনতে হয়, মেনুবার কিভাবে ক্লোজ করতে হয়, ঠিক আছে। তাহলে হাইট মেনুবার দিলে আমাদের মেনুবারটি চলে যাবে, আবার যদি শো মেনুবার দিই তাহলে আমাদের মেনুবারটি আসবে। আশা করি বুঝতে পেরেছি। এখন রিবন, আমরা এখানে রিবনটা দেখতে পাচ্ছি না। আমাদের অনেক সময় কাজ করার সময় ভুলবশত রিবন চলে যেতে পারে। ওই ক্ষেত্রে আমরা রিবনটি ফেরত আনার জন্য RIBBON রিবন লিখে এন্টার ক্লিক করব। তাহলে আমরা রিবনটি আনতে পারবো, ঠিক আছে। আমরা রিবন এইভাবে আনতে পারবো, আবার রিবন ক্লোজ করতে পারবো, ঠিক আছে। অথবা যে এখানে আমাদের যে বাটনটি রয়েছে এখান থেকে আমরা রিবন মিনিমাইজ ক্লোজ করে পারবো। আমাদের ইচ্ছা মতো ড্রয়িং এরিয়াকে বড় করার সুবিধার্থে আমরা রিবন ক্লোজ করতে পারবো, ঠিক আছে, আমাদের সুবিধা মতো। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা জানবো স্ট্যাটাস টুলবার সম্পর্কে। স্ট্যাটাস টুলবার আমরা পূর্বের ভিডিওতে জেনেছি যে এই নিচের এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটাস টুলবার। আমি যদি একটু দেখাই, এই যে এগুলো আমাদের স্ট্যাটাস টুলবার, ঠিক আছে, স্ট্যাটাস টুলবার। এখন স্ট্যাটাস টুলবারে যদি আমি এখানে যে গ্রিড মোডটা অন করি, গ্রিড মোডের শর্টকাট হচ্ছে F7। আমরা এখানে ক্লিক করে অন করতে পারবো, অথবা কিবোর্ড শর্টকাট উপরের যে কিবোর্ডের যে ফাংশন কি রয়েছে সেখান থেকে আমরা F7 ক্লিক করলে আমাদের গ্রিড মোড চালু হবে, ঠিক আছে। আশা করি গ্রিড মোড চালু করা বন্ধ করা পারবো। F7 দিলে চালু হবে, F7 দিলে বন্ধ হবে, অথবা এখানে ক্লিক করলে বন্ধ হবে, আবার ক্লিক করলে চালু হবে, ঠিক আছে। একবার ক্লিক করলে চালু হবে, আর একবার ক্লিক করলে বন্ধ হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, লাইনটা যদি আমি যে এইভাবে এই গ্রিড লাইনের মাঝখান দিয়ে যদি একটা চতুর্ভুজ ড্র করি, ড্র করে এখন যদি আমি এই যে স্ন্যাপ মোডটা যদি অন করি, স্ন্যাপ মোড অন করে আবার লাইন কমান্ডটি অ্যাক্টিভ করে আমি যদি এরকম মাঝখান থেকে করতে চাই, পারছি না। এটা প্রত্যেকটা গ্রিডের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো কে ক্যাচ করছে, ঠিক আছে। যেমন এই যে আমি যদি সিলেক্ট করি তাহলে প্রত্যেকটা পয়েন্ট শুধু সিলেক্ট হচ্ছে পয়েন্টে পয়েন্টে। এখন আমি যদি চাই মাঝখানে দিতে পারছি না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি যেটা কি হলো। আচ্ছা, এখন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইনামিক ইনপুট, ঠিক আছে। ডাইনামিক ইনপুট যে কি, ডাইনামিক ইনপুট হচ্ছে আমরা যদি কোনো কমান্ড অ্যাক্টিভ করি, যেমন এখানে যদি লাইন কমান্ডটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্সারের পাশে লেখা উঠেছে, ঠিক আছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক করলে তারপরে আমাদের স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এই লেখাগুলো শো করতেছে, আবার পরিমাপও শো করতেছে। কিন্তু আমি যদি এখন এখানে ডাইনামিক ইনপুটটি অফ করে দিই আবার লাইন কমান্ডটি অ্যাক্টিভ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে শো করতেছে না, ঠিক আছে। আবার দেখো, ডাইনামিক ইনপুট অফ করা অবস্থায় যদি আমি এল লিখি তাহলে এলটা টাইপ হচ্ছে কিন্তু আমাদের কমান্ড লাইনে, ঠিক আছে। আবার যদি এল লিখে এন্টার দিই তাহলে আমাদের কমান্ড লাইনে শো করছে শুধু। কিন্তু যখন আমি ডাইনামিক ইনপুটটা অন করে দেবো সাথে সাথে আমি দেখতে পারবো যে আমাদের এই যে কার্সারের কাছে আমাদের পয়েন্টটা চলে এসেছে। আমি এসসি প্রেস করে আমরা স্কিপ করে আবার এল লিখে যদি এন্টার করি, এই যে এল লেখাটাও আমাদের কার্সারের কাছে আছে। এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুটের কাজ, ঠিক আছে। তারপরে আমরা দেখব হচ্ছে অবজেক্ট স্ন্যাপ দ্বারা আমরা সমতল বাহু তৈরি করতে পারি, ঠিক আছে। আমরা যদি কোনো কিছু সমকোণে তৈরি করতে চাই তাহলে আমরা অবজেক্ট স্ন্যাপ দ্বারা করব সোজা লাইন টানার জন্য। আচ্ছা,
তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোলার ট্র্যাকিং, ঠিক আছে, এটা শর্টকাট F10। পোলার ট্র্যাকিংটা কি? পোলার ট্র্যাকিংটা কি এটা বোঝার জন্য আমাদের এই যে অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ডিগ্রি দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, 360। ঠিক আছে, আমরা এখানে যে ডিগ্রিটা দেব, মনে করেন আমি দিলাম 10, 20, 30, 40। তাহলে আমরা যদি একটা লাইন নিই, লাইন নিয়ে যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10, 20, 30 এগুলোতে কি করছে, ট্র্যাক করছে। ঠিক আছে, 40 এই কোণগুলো বা এই ডিগ্রিগুলো, এই কোণগুলোতে স্ন্যাপ করছে কয় ডিগ্রি পর পর, 10 ডিগ্রি পর পর। এই যে 10 ডিগ্রি পর পর, 10 ডিগ্রি পর পর কি করছে, ট্র্যাকিং করতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি যে আমাদের পোলার ট্র্যাকিংটা কি। যদি এটা অফ করে দিই, তাহলে আমরা দেখবো যে কোনো ট্র্যাকিং হচ্ছে না। আবার যদি অন করে দিই, তাহলে দেখবো যে 10 ডিগ্রি পর পর ট্র্যাকিং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আইসোমেট্রিক ড্রাফটিং। ঠিক আছে, আইসোমেট্রিক ড্রাফটিংটা কি? আইসোমেট্রিক ড্রাফটিং হলো আইসোমেট্রিক ড্রয়িং করার জন্য আমরা আইসোমেট্রিক ড্রাফটিংটি ইউজ করি। দ্বিমাত্রিক যে ড্রয়িং গুলো রয়েছে সেগুলো অঙ্কনের জন্য আমরা আইসোমেট্রিক ড্রাফটিং এটা ইউজ করব। আমরা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে আমরা আইসোমেট্রিক যে ড্রয়িংটা রয়েছে সেই ড্রয়িং গুলো আমরা প্র্যাকটিস করব, তখন আমরা এই টুলবারটি ব্যবহার শিখব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তাহলে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা কি? এটা যদি অন করে আমরা একটা লাইন নিই, এটা যদি আমি চতুর্ভুজ আঁকাই, প্রথম একটা পয়েন্ট সিলেক্ট করে যে অর্থমোডটা অন করে সমতল করে নিলাম। ঠিক আছে, উপরে দিলাম, বামে গেলাম। এখন বামে তো যে কোনো জায়গায় দিতে পারবো না, আমি যদি এটা সমতল করতে চাই, তাহলে এই বাহুটা শুধু কাছে নিয়ে গিয়ে, এই পয়েন্টের কাছে নিয়ে গিয়ে যদি উপরের দিকে নিয়ে যাই, এই যে, তাহলে এই যে সবুজ কালার একটা লাইন দেখা যাচ্ছে কাটা কাটা, এই লাইনটাই হচ্ছে আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। ঠিক আছে, ট্র্যাক করতেছে অবজেক্টকে। এই যে আমরা এইভাবে আমরা তৈরি করতে পারবো। এখন যদি এটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা যদি অফ করে দিই, অফ করে যদি আমরা আবার এই চতুর্ভুজটি ড্র করি, তাহলে দেখি কি হয়। এই যে এখন যদি আমি এখানে করে করি, এই পয়েন্টের কাছে নিয়ে এসে যদি আমি এখানে লম্বালম্বি করতে চাই, তাহলে এখানে সবুজ কোনো লাইন আসছে না, মানে ট্র্যাকিং করতে পারতেছে না। এটাই হচ্ছে আমাদের অবজেক্ট স্ন্যাপের কাজ। এই যে আবার অবজেক্ট স্ন্যাপ আনলাম, এনে এইভাবে ট্র্যাক করে কাজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন তারপরে আমাদের রয়েছে হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপটা কি? এখন এই যে আমরা যদি এই চতুর্ভুজটির মাঝখান দিয়ে একটি লাইন আঁকাতে চাই, তাহলে লাইন নিয়ে এই যে ফার্স্ট পয়েন্টে যদি নিয়ে যাই, তাহলে ইন পয়েন্ট, এখানে একটা পয়েন্ট শো করছে। তারপরে এখানে যদি মাঝখানে নিয়ে আসি, তাহলে যে মিড পয়েন্ট শো করছে। এখানে যদি নিয়ে আসি, তাহলে আমার ইন পয়েন্ট শো করছে। আবার আমি যদি এই যে এই মিড পয়েন্ট আর এই মিড পয়েন্টের মাঝখানে নিয়ে যাই, ঠিক আছে, তাহলেও একটা মিড পয়েন্ট শো করছে। তাহলে এই শো করাগুলো, যেমন আমি যদি এখানে এই যে মিড পয়েন্ট থেকে একটা এই মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করলাম, কিন্তু যখন আমি অবজেক্ট স্ন্যাপটা অফ করে দেব, তখন যদি আমি আবার লাইন নিয়ে আমার এই যে মিড পয়েন্ট, ইন পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কোনোটাই শো করছে না। আবার অনেক সময় অন অবস্থায়, অবজেক্ট স্ন্যাপ অন থাকা অবস্থাতেও এই মিড পয়েন্ট অথবা ইন পয়েন্ট অথবা সেন্টার পয়েন্ট সিলেক্ট নাও হতে পারে। ওই ক্ষেত্রে আমরা করব কি, আমরা এই যে অবজেক্ট স্ন্যাপের পাশে যে অ্যারোটা রয়েছে, অ্যারোটাতে ক্লিক করে আমরা এই যে এখানে থেকে সবগুলো টিক মার্ক করে দিতে পারি, অথবা অবজেক্ট স্ন্যাপ সেটিং এ গিয়ে এখান থেকে এই যে যদি কোনোটা আনচেক অবস্থায় থাকে, তাহলে আমাদের প্রয়োজন মতো এগুলো সিলেক্ট করতে পারি, অথবা সিলেক্ট অল দিয়ে
ওকে করতে পারি। এটার শর্টকাট কমান্ড হচ্ছে ওএস ইন্টার, ঠিক আছে, ওএস ইন্টার। তাহলে অবজেক্ট স্ন্যাপ ডায়লগ বক্সটা ওপেন হলো। এখান থেকে আমরা অবজেক্ট স্ন্যাপ করতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের রয়েছে হচ্ছে লাইন ওয়েট। লাইন ওয়েটটা কি? আমরা যদি এই চতুর্ভুজটা যদি মোটা করে দিই, লাইন মোটা করে দিলে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না যে এটা মোটা লাইন, এটা কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না। যখন আমি লাইন ওয়েটটা 1 করব তখন আমার এটা শো করবে। আমার লাইন যদি মোটা হয় তাহলে মোটা শো করবে, যদি চিকন হয় চিকন শো করবে। যেমন আমি যদি আরেকটা আরো মোটা দিই, এই যে, ঠিক আছে, আবার এটা যদি আমি আর চিকন করে দিই, এই যে চিকন করে দিলাম, তাহলে এইভাবে আমরা যখন লাইন ওয়েটটা যখন অন করব তখন আমরা দেখতে পারবো, যখন অফ করে দেব তখন দেখা যাবে না, নর্মাল মনে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে তারপরে আছে হলো অবজেক্ট 3D অবজেক্ট স্ন্যাপ, ঠিক আছে। 3D অবজেক্ট স্ন্যাপটাও অবজেক্ট স্ন্যাপের মতোই, কিন্তু এটা 3D ড্রয়িং এর বিভিন্ন পয়েন্ট ক্যাচ করবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে ওয়ার্ক প্লেস দেখতে পাচ্ছি। ওয়ার্ক প্লেসে আমরা যে 2D 3D এখানে বিভিন্ন কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক প্লেস আমরা এই যে এখান থেকেও কুইক অ্যাক্সেস টুলবারের এখান থেকেও কাস্টমাইজ করে এখানে আনতে পারবো। এখান থেকে আমরা যে 2D 3D, ঠিক আছে, এখানে করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিন স্ক্রিন অফ। এখন এটা যদি আমি অন করে দিই তাহলে পুরা স্ক্রিনটা ক্লিন, বড় ফাঁকা একটা স্ক্রিন তৈরি হলো। আচ্ছা, তারপরে এখানে কাস্টমাইজে এখানে যদি যাই, এখানে আমাদের বিভিন্ন অপশন রয়েছে, আমাদের প্রয়োজন মতো সবগুলো অন অফ করতে পারবো, ঠিক আছে। আমাদের সিভিল রিলেটেড যতগুলো কাজ রয়েছে সব এর ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে অন্য টুলসের দরকার হতে পারে, সেগুলো আমরা কাজ করার সময় দেখব। আচ্ছা, এখন আমরা কার্সর সম্পর্কে জানবো। কার্সরটা কি? কার্সর হচ্ছে যে আমরা মাউস যখন ডানে বামে উপর নিচে মুভ করি তখন যে অবজেক্টটি নড়ছে এটাই হচ্ছে আমাদের কার্সর, এই সম্পূর্ণ অংশটি। আচ্ছা, আমি যদি এখানে একটু ড্র করে দেখাই, এটা হচ্ছে আমাদের কার্সর। এটা আমাদের কার্সর, ঠিক আছে। এই কার্সরের যে মাঝখানের যে বক্সটা, এটার নাম হচ্ছে পিক বক্স। পিক বক্স, পিক বক্স, ঠিক আছে। আর যে প্লাস এর মতো যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্রস হেয়ার। কর্সেয়ার্স, ঠিক আছে। তাহলে এই সম্পূর্ণ অংশটিকে আমরা কর্সেয়ার কার্সর বা কার্সর বলতে পারি, ঠিক আছে। একটি কার্সরের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে পিক বক্স আর একটি হচ্ছে ক্রস হেয়ার্স, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। এখন এই কার্সর দিয়ে আমরা তিনভাবে সিলেকশন করতে পারি, মানে সাধারণভাবে তিনভাবে সিলেকশন করতে পারি। একটি হচ্ছে লেফট টু রাইট, আরেকটি হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফট, আরেকটি হচ্ছে ক্লিক অ্যান্ড হোল্ড, ক্লিক অ্যান্ড হোল্ড। এই তিনভাবে আমরা সিলেকশন করতে পারি। তাহলে আমরা তিনটি সিলেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা মনে করি একটি লাইন নিয়ে
যে একটি বস্তু তৈরি করলাম, এর ভিতর কয়েকটা সার্কেল ড্র করলাম। একটু অবজেক্ট আমরা তৈরি করলাম, ঠিক আছে। এখন যদি আমরা ডান থেকে বাম থেকে ডানে সিলেকশন করি, অর্থাৎ লেফট টু রাইট সিলেকশন করি, তাহলে এই সিলেকশন করার সময় আমরা যদি দেখি তাহলে ব্লু বক্স তৈরি হচ্ছে, ঠিক আছে। এই সিলেকশনটা হচ্ছে আমাদের উইন্ডো সিলেকশন বা ব্লু বক্স সিলেকশন। আশা করি সিলেকশনটির নাম মনে থাকবে। আমরা যখন লেফট থেকে রাইট সিলেকশন করব তখন এটা আমাদের উইন্ডো সিলেকশন বা লেফট টু রাইট সিলেকশন বা ব্লো বক্স সিলেকশন। এখন ব্লো বক্স সিলেকশনটা কি? উইন্ডো সিলেকশন হচ্ছে যখন আমরা সম্পূর্ণ অংশকে ঢেকে দেব তখন সম্পূর্ণ অংশ সিলেক্ট হবে। এখন আমি এটা যদি শুধু সামান্য অংশ সিলেক্ট করি তাহলে কিন্তু সিলেক্ট হচ্ছে না। যদি পুরো বাহুটা সিলেক্ট করি তাহলে পুরো বাহুটা সিলেক্ট হচ্ছে। যদি আমি এতটুকু সিলেক্ট করি তাহলে যে অংশটুকু ঢেকে গেছে পুরোপুরি, অর্থাৎ যে অংশটুকু সম্পূর্ণভাবে কভার করে ফেলেছে সেই অংশটুকুই সিলেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে রাইট টু লেফট সিলেকশনটা কি? এটা হচ্ছে আমাদের ক্রস সিলেকশন, ঠিক আছে। কোনো একটা লাইনে যদি আমরা ক্রস করি, এই যে আমরা লাইনে টাচ করার সাথে সাথেই আমাদের এই পুরো লাইনটা সিলেকশন হবে। যেমন আমি যদি লেফট টু রাইট, ইট ইজ রাইট টু লেফট অর্থাৎ ডান থেকে বাম দিকে এই কণাটা যদি সিলেক্ট করি তাহলে আমার দুইটা বাহু সিলেকশন হয়ে যাচ্ছে। আবার আমি যদি ডান থেকে বামে সিলেকশন করি কোণটা, তাহলে কিন্তু আমার সিলেকশন হচ্ছে না। কারণ কি? আমরা জানি হচ্ছে বাম থেকে ডানে যখন সিলেকশন করব তখন আমার পুরো অবজেক্টটাকে যে অংশটুকু ঢেকে যাবে, কভার হবে, সেই অংশটুকু শুধু সিলেকশন হবে। আচ্ছা, আর হচ্ছে ল্যাচো সিলেকশনটা কি? ল্যাচো সিলেকশন হচ্ছে যখন আমরা ক্লিক এন্ড হোল্ড মানে চাপ দিয়ে ধরে থেকে যখন এইভাবে সিলেকশন করব তখন এটা হচ্ছে আমাদের কি সিলেকশন? ল্যাচো সিলেকশন বা ক্লিক এন্ড হোল্ড। আশা করি বুঝতে পেরেছি। এখন অ্যাডভান্স সিলেকশনের ভিতর আমরা যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে আমাদের সিলেকশন হবে, অর্থাৎ সিঙ্গেল ক্লিক সিলেকশন, ঠিক আছে। আমরা প্রত্যেকটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এখন হচ্ছে ডিসিলেক্ট করার জন্য কি করব? শিফট প্রেস করে ধরে থেকে আমরা যদি কোনো অবজেক্টে ক্লিক করি তাহলে আমাদের এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে সিঙ্গেল সিলেক্ট করব এবং ডিসিলেক্ট করব। আচ্ছা, এখন তারপরে আমরা যদি সম্পূর্ণ ড্রয়িং যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ দিয়ে আমরা সম্পূর্ণ অংশ সিলেক্ট করতে পারবো।